আজকে একটা গুরুত্বপূর্ণ উদ্বেগ নিয়ে আলোচনা করব। খুব সম্প্রতি আমরা আলোচনা শুনছি যে বর্তমান যে সরকার, বিএনপি সরকার, যে সরকার হচ্ছে 5ই আগস্টের যেই গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। এবং এর পরে ইন্টারিয়াম গভর্নমেন্ট প্রায় 1.5 বছর ক্ষমতায় ছিলেন বাংলাদেশে। তারা আমাদেরকে ব্যাপকভাবে হতাশ করেছেন এবং তারা বিশেষ কিছু গোষ্ঠীকে যেভাবে হচ্ছে বাংলাদেশের শাসনের হচ্ছে যে প্রশাসনিক যে সক্ষমতা, সেই সক্ষমতাকে নাজুক করে বিশেষ গোষ্ঠীর হাতে পুরো বাংলাদেশকে লেলিয়ে দিয়ে যেইভাবে আমরা মবক্রেসি, দঙ্গলবাজি দেখেছি, সেটা আমাদেরকে একটা ভয়াবহ দীর্ঘমেয়াদী ট্রমায় আমাদেরকে নিয়ে গিয়েছিল। সেই ট্রমার পরবর্তীতে যেই জাতীয় নির্বাচন হলো, সেই জাতীয় নির্বাচনেও আমরা নির্বাচনের আগে যেই সংস্কার প্রস্তাবগুলো নানান মহল থেকে এসেছিল এবং সেই সংস্কার প্রস্তাবের কিছু খসড়া হয়েছিল, সেই খসড়ার মধ্যে বেশ কিছু রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতেও কিছু নীতি নির্ধারণী বিষয়কে সামনে রেখে একটি গণভোট হয়েছিল। এবং সেই গণভোটের পরে আমরা গণভোটের পাশাপাশি যেহেতু জাতীয় নির্বাচন হয়েছে, সেই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখেছি জনগণ তার মন্দের ভালো তুলনা করে সে হচ্ছে বর্তমান যেই সরকার ক্ষমতায় আছে তাদেরকে ক্ষমতায় এনেছে। এর বাইরেও আমরা মন্দদেরকেও দেখেছি তাদেরও বিরোধী দলের অবস্থানে, এবং সেই বিরোধী দলের সাথেও আমাদের যেই অভ্যুত্থান পরবর্তী যে নতুন রাজনৈতিক দল, যেই স্বপ্নকে সামনে নিয়ে আমাদের নতুন রাজনৈতিক দলেরা তরুণদেরকে সামনে রেখে একটি দল গড়ে তুলেছে এবং মানুষের মধ্যে যেই আশা সঞ্চার হয়েছিল যে বাংলাদেশে আমরা যেই দীর্ঘ ঘাটতি ছিল, যে একটা সক্রিয় বিরোধী দলের ঘাটতি, বাংলাদেশে যারা বিগত পতিত সরকাররা তারা যাচ্ছে তাই করতে পেরেছে, দুঃশাসন চালাতে পেরেছে, তার একটাই কারণ ছিল যে তাদের আসলে প্রোটেক্ট করার মতো, সংসদে তাদের বিরোধিতা করার মতো কোনো সক্ষম বিরোধী দল ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে হাসিনা প্রশাসনের বানানো একটা আওয়ামী সিন্ডিকেটের মহাজোটের অংশ, একটা জাতীয় পার্টি, যেটা জাতীয় গৃহপালিত পশুর মতো করেই আসলে একটা এমন পাল, যে পাল হচ্ছে সরকারের সাথে সুযোগ সুবিধা নিয়ে, মন্ত্রিত্ব নিয়ে তারা হচ্ছে বিরোধী দলের পদে আসীন হয়ে তারা সংসদে একটা ডামি সংসদ তারা জিয়ে রেখেছিল জনগণের চোখের সামনেই। এর মধ্য দিয়ে যে দুঃশাসন কায়েম হয়েছিল, সেই দুঃশাসনের প্রতিবাদ করতে করতেই কিন্তু আমরা যেই অভ্যুত্থান রূপ নিয়েছে, সেই অভ্যুত্থানে আমরা তাদেরকে পতন করেছিলাম। কিন্তু এর পরবর্তীতে আমরা গত 2 বছরে নানান মহলের কাছে আমরা প্রতারণা শিকার হয়েছি। এখন আমরা ক্ষমতাসীন সরকারের কাছে অনেক অনেক প্রত্যাশা নিয়ে তাদের কাছে দাবি রেখেছিলাম নানান জন আকাঙ্ক্ষার, কিন্তু সেই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন তো আমরা দেখিই নাই। আমরা পরতে পরতে দেখছি বর্তমান সরকার বিগত সরকারের নানান ধরনের প্রজেক্টকে নতুন করে তারা সামনে আনছে এবং বাস্তবায়ন করার চেষ্টা করছে। সম্প্রতি যেটা নিয়ে আমার উদ্বেগ, সেটা হচ্ছে আমরা দেখছি জ্বালানি খাতকে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার একটা ব্যবসায়ী মুনাফা করার মতো একটি পণ্যে বিনির্মাণ করতে যাচ্ছে, যেটা রাষ্ট্র এতদিন হয়তো আমদানি করার পরে, রিফাইনারি করার পরে পরিশোধিত যেই জ্বালানি তেল বিপণন করেছে, জনগণ তা কিনেছে। প্রয়োজনে কিছু ক্ষেত্রে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে, যেহেতু আসলে এই সরকার তো আসলে নাগরিকের অর্থেই চলে। নাগরিকের অর্থেই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নাগরিকের কিছু সুবিধা দিয়ে নাগরিক যেন এই জনগণের জন্য, এই দেশের জন্য আত্মনির্ভরশীল একটা অর্থনীতি গড়ে তুলতে পারে, উৎপাদন গড়ে তুলতে পারে, সেজন্য কিছু ক্ষেত্রে ভর্তুকি দিয়েছে। কিন্তু সরকার বিগত সরকারের ন্যায়, বিগত সরকারের যেভাবে হচ্ছে তারা জ্বালানি খাতকে বেসরকারীকরণের যে পায়তারা করেছিল,
বসুন্ধরা গ্রুপ, তারপর হচ্ছে এলিট, তারপর হচ্ছে আপনার পার্টেক্স এবং হচ্ছে টিকে গ্রুপ, এই ধরনের মাফিয়া ব্যবসায়িক সিন্ডিকেটের হাতে জ্বালানি খাতকে তুলে দেওয়ার যে পায়তারা করেছিল, সেই পায়তারা থেকে 2023 সালের 8ই আগস্ট আবুল হাশেম লিখেছিলেন আমাদের বিজনেস স্ট্যান্ডার্ড নামক একটি পত্রিকায় যে আসলে সেটি বাংলাদেশের জন্য কত বড় দুর্ভোগ নিয়ে আসতে পারে। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত উৎপাদিত পণ্য যেগুলো হচ্ছে বেসরকারিভাবে আমদানিকৃত হয় এবং বেসরকারিভাবে বাজারজাত করা হয়, এবং যেগুলো দেশীয় কোম্পানি, সেই দেশীয় কোম্পানিও কিন্তু দেশের জনগণের কাছে শুধু মুনাফা কীভাবে করা যায় সেটার জন্য নানান সিন্ডিকেট করে নানান সময় আমরা দেখেছি সয়াবিন তেলের দাম বৃদ্ধি, নানান সময় আমরা সয়াবিন তেলের দাম বৃদ্ধি, আমরা দেখেছি হচ্ছে যে প্রক্রিয়াজাত করা যে চাল, যেগুলো মিনিগেট, বাসমতি, যে ধরনের আমরা নাম শুনি, এই যে নামের প্যাকেটিংয়ের মধ্য দিয়ে যে এটা হচ্ছে অনেক উচ্চ মূল্যে বাজারে বিক্রি করা হয়। নিত্য পণ্যের প্রত্যেকটা চাহিদার যে জিনিস প্রত্যেকটাকে আমরা দেখেছি এই ব্যবসায়ীদের সিন্ডিকেটের শিকার হতে, এবং এই সিন্ডিকেটের আসলে যেই জনগণ, এটা ভোক্তা, তাদেরকে আমরা দেখেছি নাকাল হয়ে নাকানিচু বানিয়ে খেতে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে একটা জিনিস বাইরে ছিল, সেটা হচ্ছে জ্বালানি পণ্য, এবং হচ্ছে আমাদের এটা খুবই সরকারায়ত্ত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে যেটা সরবরাহ করা হয়, সেই প্রতিষ্ঠানকে নানানভাবে অনুপযুক্ত রেখে কিভাবে হচ্ছে সেটাকে মানে হচ্ছে দখলীকরণের মধ্য দিয়ে সেটাকে আমলাদের মাধ্যমে একটি লাভের মানে হচ্ছে আমলাদের পকেট পূর্তির একটা খাত বানিয়ে রেখে সেটাকে এখন বাইরে ছাড়ার অজুহাত দেওয়া হচ্ছে। এইটার আমরা বিগত সময়ে প্রতিবাদ করেছিলাম, কিন্তু এই সময়ের সরকারের কাছে এটা প্রতিবাদ শুধু মৌখিক প্রতিবাদে এটা থাকবে না। এটা আসলে যেহেতু অভ্যুত্থান পরবর্তী জনগণ, সেই জনগণ আসলে এটা মেনে নিতে পারে না। আমি আসলে এইটার যে উদ্বেগ, সেই উদ্বেগ নিয়েই কিছু আলোচনা করতে চাই যে কেন আমি হচ্ছে এগুলোর বিরোধিতা করছি। আপনারা জানেন যে জ্বালানি খাত যে কোনো দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের অন্যতম মূল ভিত্তি, অথচ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অনিয়ন্ত্রিতভাবে বেসরকারি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া বা নির্দিষ্ট কর্পোরেট গ্রুপের হাতে হস্তান্তরের প্রস্তাবনা ও উদ্যোগ দীর্ঘমেয়াদী দেশের সার্বিক অর্থনীতির নিরাপত্তাকেই ঝুঁকিতে ফেলতে পারে। এবং সেটা আগে যেমন বাস্তব ছিল, সেটা এখন নতুন সরকার আসছে মানে এটা অবাস্তব হয়ে যাবে, ব্যাপারটা তা না। এই সময়েও এটাই বাস্তব। এবং আমরা দেখছি বাংলাদেশের অয়েল অ্যান্ড যে মিনারেল কর্পোরেশন পেট্রো বাংলা, সেই পেট্রো বাংলা এবং বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর অধীনস্থ বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশন সহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠন এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে অত্যন্ত যৌক্তিক এবং কৌশলগত কিছু দাবি দেওয়া নিয়ে অবস্থান তারা পালন করছেন। তাদের কথা হচ্ছে জাতীয় অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রীয় জ্বালানি অবকাঠামোর নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। অথচ এই সিরিয়াস একটা বিষয়কে সরকার ভারত এবং হচ্ছে পাকিস্তানের পাকিস্তান আমরা জানি জান্তা সরকার, গণতান্ত্রিক কোনো রাইটস সেখানে রাখে নাই, জান্তা সরকার একটা রাষ্ট্র পরিচালনা করছে। একই সাথে আমরা দেখব ভারতে যেই সরকার বিগত 15 বছর ধরে টিকে এবার চতুর্থবার মতো আবার ক্ষমতায় বসেছে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারও কিন্তু কিভাবে আদানির মাধ্যমে জ্বালানি খাতকে এবং হচ্ছে এই একেবারে বেসরকারীকরণের মধ্য দিয়ে জনগণকে এবং তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য একটা সিন্ডিকেট তৈরি করেছে। এখানে এই সিন্ডিকেটের যেই অনুকরণে বাংলাদেশে শেখ হাসিনার শাসনকে সাজানো হচ্ছিল, সেই সাজানো তাসের ঘরকে কিন্তু জনগণ ভেঙে দিয়েছে। অথচ বিএনপি সরকার প্রত্যেক ক্ষেত্রেই আপনারা দেখবেন সেই আওয়ামী লীগের পদলেহন করছে। আওয়ামী লীগ যেভাবে হচ্ছে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ চট্টগ্রামের সিআরবির যেই গাছগুলো, সেই গাছগুলো কর্তনের মধ্য দিয়ে সেই একটা নাগরিক হাসপাতালকে, যেই হাসপাতালকে আমরা বলি যে প্রাকৃতিক হাসপাতাল, যেখানে মানুষ তার জীবনের
জাগ্রতি জীবনের নানান ধরনের ক্ষোভ, নানান ধরনের বিচ্ছুতিকে ওইখানে গিয়ে প্রশান্তির হাওয়ার মধ্য দিয়ে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে, বা হচ্ছে অসুস্থ ডায়াবেটিস রোগী বা হচ্ছে শ্বাস প্রশ্বাসের রোগীরা একেবারে উন্মুক্ত ভাবে একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করে। মানে প্রাকৃতিক হাসপাতালকে ব্যবসায়িক করার জন্য, ব্যবসায়িকদের লাভের একটা প্রতিষ্ঠান করার জন্য সেইখানে আমরা দেখেছি এই ঐতিহ্যকে, পূর্বের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে যে গাছগুলোর সাথে, যেই প্রতিষ্ঠানের সাথে, রেলওয়ের সাথে যেই ঐতিহাসিক সম্পর্ক, যে সমাধিগুলো আছে ব্রিটিশ বিরোধী যে যোদ্ধারা, লড়াকুরা তাদের এবং হচ্ছে ৭১-এর মুক্তি সেনানীদের যেই সমাধি সেখানে আছে, সেগুলোকে ধ্বংস করে দিয়ে সেইখানে যেইভাবে হচ্ছে হাসপাতাল বিনির্মাণের পথে হেঁটেছিল, যেটা আমরা সরকারের প্রথম দিন থেকে এখনো পর্যন্ত বিরোধিতা করে আসছি, এর মতো করেই আমরা দেখলাম যে এই সরকার জ্বালানি খাতকেও পূর্বের সরকারের ন্যায় বেসরকারীকরণের পায়তারা করছে, সিন্ডিকেটদের হাতে তুলে দেওয়ার পায়তারা করছে। এটা বিগত সময়ের জন্য উদ্বেগের ছিল, বর্তমান সময়ের জন্য উদ্বেগের বলে আমি আবারও উচ্চারণ করছি। এখানে আপনারা দেখবেন যে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সংকট তৈরি হওয়ার যে ব্যাপারটা আমি বলছি, সেখানে হচ্ছে জ্বালানি খাত কেবল একটি বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থা নয়, এটি রাষ্ট্রের কৌশলগত সম্পদ। জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপণন ও সরবরাহ ব্যবস্থার যদি বেসরকারীকরণ বা লাভজনক প্রতিষ্ঠানের উপর পুরোপুরি ছেড়ে দেওয়া হয়, তবে সংকটকালীন বা জরুরি অবস্থায়, যেমন বিশ্ববাজারের অস্থিরতা বা ভূ রাজনৈতিক উত্তাপ, মুনাফাভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় স্বার্থের চেয়ে নিজ মুনাফাকে অগ্রাধিকার দিবে। একই সাথে সরকারে কখন কার আসবে, ইতিপূর্বে আমরা দেখেছি ভারতের নিয়ন্ত্রণ বা প্রতিবেশী রাষ্ট্রের নিয়ন্ত্রণ, এখন আমরা সামনে আমরা দেখব যে রাষ্ট্রের বেসরকারি যেই সিন্ডিকেট বিনির্মাণ করার চেষ্টা হচ্ছে একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে, সেই সিন্ডিকেট এই জ্বালানি তেলকে বা জ্বালানি খাতকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ক্ষমতায় কারা আসবে না আসবে সেটাও কিন্তু তারা নির্ধারণ করবে। একই সাথে 2 দিন পরপরই আমরা দেখব সরকার অলরেডি 5 মাসের মধ্যে 3বার জ্বালানি তেল সহ জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি করেছে। আমরা বেসরকারি খাতে যদি এটাকে যেতে দেই, তাহলে দেখব সরকারকে যে কোনো সময় এই প্রতিষ্ঠানগুলোই নানানভাবে হচ্ছে জিম্মি করে ফেলবে, এবং তারা বাজারকে একেবারে চাহিদাগ্রস্ত রেখে যখন বাজার থেকে তাদের নিয়ন্ত্রণের যে জ্বালানি, সেই জ্বালানি তারা যখন বাজারে বিপণন বন্ধ রাখবে, তখন দেখা যাবে জনগণ কিন্তু ভুক্তভোগী হবে, এবং জনগণ ভুক্তভোগী হওয়ার মধ্য দিয়ে যেই জনগণ সরকারের বিরুদ্ধে যেই জনমত তৈরি করবে বা আন্দোলন করবে, সেই আন্দোলনে আমরা দেখব সরকার আবার বাধ্য হবে ওই ব্যবসায়ীদের সিন্ডিকেটের দাবি দেওয়া মেনে নিতে, এবং হচ্ছে আবার দাম পুনর্নির্ধারণ করতে। এই যে ঘটনাগুলো আমাদেরকে উদ্বিগ্ন করছে, সেই ঘটনা শুধুমাত্র আমাদেরকেই না, রাষ্ট্রের এই জ্বালানি খাতে যারা চাকরি করছেন, যারা নানানভাবে যে শ্রমিকরা এই উৎপাদনের সাথে আছেন, যারা হচ্ছে রিফাইনারির সাথে আছেন, তারাও কিন্তু এই একই দাবিগুলো করে যাচ্ছেন। আপনারা দেখবেন যে ভোক্তা পর্যায়ে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও ক্যাপটিভ যে মার্কেট, সেই মার্কেটটা তৈরি করে বিশ্ববাজারের অভিজ্ঞতা দেখা গেছে স্ট্র্যাটেজিক যে ইউটিলিটি, যেটা আমি বলছি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি, বেসরকারীকরণ করার পর প্রতিযোগিতা বাড়ার চেয়ে মনোপলি বা একচেটিয়া নিয়ন্ত্রণ বা হচ্ছে অলিগোপলি যেই কয়েকটি প্রতিষ্ঠানের সিন্ডিকেট তৈরি হয়, সেই সিন্ডিকেট বেসরকারি বিনিয়োগকারীরা মূলধন ও পরিচালনা ব্যয়ের উপর নিশ্চিত মুনাফা দাবি করে, এবং এর ফলে সাধারণ জনগণ ও দেশীয় শিল্প মালিকদের চড়া মূল্যে বিদ্যুৎ ও জ্বালানি কিনতে বাধ্য হতে পারে, এবং এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা দেখেছি কোনো ব্যবসায়ী মুনাফার বাইরে গিয়ে কোনো কিছুই নিজের জন্য নির্ধারণ করে না। আমরা আরও বলতে পারি যে রেন্টাল ও আইপিপি মডেলের যে তিতা অভিজ্ঞতা আমাদের আছে, সেই তিতা অভিজ্ঞতা আমরা দেখেছি যে বিদ্যুৎ খাতে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে আইপিপি বা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার ও রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মডেলে বেসরকারি খাতকে বিপুল সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু তারা কি করেছে, তারা আমরা দেখেছি বিদ্যুৎ বিভাগ ও সিপিডির যে বিভিন্ন পর্যালোচনা, সেই পর্যালোচনার মধ্যে আমরা জানতে পেরেছি ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়ার নামে বিগত বছরগুলোতে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ বের করে নিয়েছে, এবং হচ্ছে
বিদ্যুৎ খাতকে স্থায়ী দেনা ও ভর্তুকির বোঝা বাড়িয়ে দিয়েছে। আরও দেখেছি আমরা জ্বালানি তেল বিপণন ও গ্যাস বিতরণের এই মডেল প্রয়োগ করলে বিপিসি ও পেট্রোবাংলার লাভজনক উইংগুলো ক্রমান্বয়ে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় এবং হয়েছেও। আমরা এটা পরীক্ষিতভাবে দেখেছি। শ্রমিক কর্মচারীদের অধিকার ও কর্মসংস্থানের যেই সংকট বা হচ্ছে আতঙ্ক তৈরি হচ্ছে, সেখানে আমি বলতে পারি যে শ্রমিকদের দাবি দেওয়ার সাথেই বাংলাদেশের অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের তথ্য মতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক বা নিয়মিত কর্মরত হাজার হাজার পেশাজীবী ও শ্রমিকের চাকরির সুরক্ষা হুমকির মুখে পড়বে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো পরিচালনার ব্যয় কমাতে গিয়ে গণ ছাঁটাই এবং অনিরাপদ কর্মপরিবেশ তৈরি করার প্রবণতা দেখাবে এবং এটা পরিণত করবে। এবং শ্রমিক সংগঠনগুলোর দাবির সঙ্গে যে যৌক্তিক বিষয়গুলো আমরা খেয়াল করেছি, তারা যেই দাবি উচ্চারণ করেছেন সেই দাবিতে আছে বাংলাদেশ ওয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশন ও সংশ্লিষ্ট জাতীয় শ্রমিক উইংগুলোর মূল দাবি হচ্ছে টেকসই জাতীয় স্বার্থের উপর প্রতিষ্ঠিত একটি জ্বালানি খাত ব্যবস্থাপনা করা। এবং এই দাবি উল্লেখ করলে বলা যায় রাষ্ট্রীয় মালিকানা ও নিয়ন্ত্রণ সুনিশ্চিত করা, পেট্রোবাংলা ও বিপিসির নিয়ন্ত্রণাধীনে থাকা গ্যাস ক্ষেত্রে তেলের ডিপো এবং বিতরণ নেটওয়ার্ককে রাষ্ট্রায়ত্ত কাঠামোর মধ্যেই রাখা, নীতিগতভাবে বেসরকারি খাতের প্রতিযোগিতা বাড়ানো গেলেও মূল অবকাঠামো নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতেই থাকতে হবে। সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন সেটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকেও করা যায়, যার মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো লাভজনক হবে এবং যে অলাভজনক হওয়ার যে অজুহাত, সেই অজুহাতকে প্রাধান্য দিয়ে সরকার দেখা যাচ্ছে যে প্রযুক্তিগত এবং দুর্নীতিগ্রস্ত পেশাদার যে ব্যবস্থাপনা সেটাকেই কিন্তু একচ্ছত্র রেখেছে এবং সেটাকেই পুষ্টি দিচ্ছে। এবং তাদের স্বার্থেই তাদের অভিজ্ঞতা ব্যবহার করে যখন বেসরকারি প্রতিষ্ঠানগুলা হচ্ছে ব্যবসা করতে যাচ্ছে, তখন কিন্তু সরকার তাদের এই চেষ্টাটাকেও আমরা দেখলাম যে হাওয়া দিচ্ছে। যেইভাবে আমরা দেখেছি সরকারি হাসপাতালগুলোতে সরকারি ডাক্তাররা, অভিজ্ঞ ডাক্তাররা যারা রাষ্ট্রের অর্থে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় পড়াশোনা করে নানান ডিগ্রি হাসিলের পরে সে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা দিতে খুব আগ্রহী থাকে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে সে নিয়মিত চিকিৎসা সেবায় নিজেকে একেবারে যেই সৎ সেই পরীক্ষা সে কখনোই দিতে চায় না, অনাগ্রহী। কারণ হচ্ছে তার বাইরের যে হচ্ছে কাঁচা টাকা, জনগণকে জিম্মি করে, রোগীদেরকে জিম্মি করে যে কাঁচা টাকা আহরণের যেই লোভ তার মধ্যে, সেই লোভকে সরকার তার প্রশাসনিক এবং নৈতিকতা দিয়ে, বিধিমালা দিয়ে একজন সরকারি ডাক্তারকে নিয়ন্ত্রণ করতে পারত, সেটা সরকার না করে সরকার নানানভাবে এই সরকারি কর্মচারীদের সিন্ডিকেটকে বাহাবা দিয়ে তাদের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করেছে বিভিন্ন হাসপাতাল। সেই একইভাবে আমরা দেখছি এই জ্বালানি খাতের যে নিরাপত্তা এবং অব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাকে এরা হচ্ছে করতালি দিয়ে স্বীকার করে এরা ভিন্নভাবে বেসরকারি সিন্ডিকেটের হাতে এই জাতীয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি নিয়ন্ত্রণকে তারা আসলে নিজেদের করের মানে হচ্ছে জনগণের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বাইরে নিয়ে যেতে চায় এবং সেটা দিয়েও মানে মুনাফা করতে চায়, কাঁচা মুনাফা। যেই মুনাফার মধ্যে যে ভোক্তা নাগরিক, যে ভোক্তা জনগণ, সেই জনগণকে আমরা দেখবো যে কখনোই আমলে নেওয়া হয় না। তারা বারবার বলে হচ্ছে তাদের যেই অক্ষমতা, তাদের যেই হচ্ছে প্রাতিষ্ঠানিক অপর্যাপ্ততা, সেই অপর্যাপ্ততার বিপরীতে যে পর্যাপ্ততা করার যে সুযোগ বা হচ্ছে যে দায়িত্ব, সেই দায়িত্বটা তাদেরকে নিতে দেখছি না। সুতরাং আমি স্পষ্টতই বলবো যে এই যে নতুন সরকার, যেই সরকারের একটা 17 বছরের মানে হচ্ছে নির্যাতনের এবং নিবর্তনের অভিজ্ঞতা আছে, যারা নিবর্তিত হয়েছে বিগত পলাতক সরকারের মাধ্যমে, তাদের দ্বারা জনগণ যদি, বাংলাদেশের জনগণ যদি, যে জনগণ তাদেরকে প্রতিস্থাপন করেছে তাদের অভিভাবক হিসেবে, সেই অভিভাবকরা যদি আবার সেই জনগণের উপরে একইভাবে হচ্ছে নিয়ন্ত্রণ চাপিয়ে দিতে চায়, একইভাবে হচ্ছে মুনাফা চাপিয়ে দিতে চায় এবং
তারা যদি নিজেদেরকে প্রমাণ করে তারা হচ্ছে জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে গুটি কয়েক মুনাফাদারি প্রতিষ্ঠানের দালালে নিজেদেরকে প্রমাণিত করবেন, সেটা আসলে অত্যন্ত বিপজ্জনক হবে তাদের নিজেদের জন্য। সুতরাং এই যে বসুন্ধরা গ্রুপকে এখনো দেখছি সরকার নানানভাবে তোয়াজ করছে, নানানভাবে তাদের সুযোগ করে দিচ্ছে। এই সুযোগ করার আগে তাদের বিগত সময়ের দায় এবং দায়িত্বহীনতার বিচারটা এই সরকার করছে কিনা এবং না করে থাকলে কেন করছে না, সেটার জবাবটা সরকারকে অবশ্যই দিতে হবে। সরকার যদি মনে করে যে তাদেরকে ক্ষমতায় জনগণ এনেছে বিদায় তাদেরকে হচ্ছে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেটা হবে অন্যায়, সেটা হবে ভুল, এবং এই ভুল অচিরেই ভাঙবে বর্তমান সরকারে। সুতরাং তারেক প্রশাসন সহ বর্তমান সরকারের সকলকে আমি বলবো যে রাজনীতিতে যে আনসার্টেন বিষয়টা সেটাকে মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে কিভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। ধন্যবাদ সকলকে।